হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের ক্লাস 11 এর ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টার থেকে 7 নম্বর ভিডিও বানাচ্ছি। আর এই ভিডিওতে আমি আজকে যে দুটো বিষয় আলোচনা করব সেগুলো হলো দিক কোসাইন বা ডাইরেকশন কোসাইন্স এবং দিক অনুপাত বা ইংরেজিতে বলে থাকি ডাইরেকশন রেশিওস, এবং ত্রিমাত্রিক দেশে দুটি ভেক্টরের যোগ কিভাবে করা হয় সেটাও আজকে আমরা দেখব। তো দেখো, এর আগের যে 6 নম্বর ভিডিওটা আমি যেটা তোমাদের জন্য বানিয়েছি, সেখানে আমি ত্রিমাত্রিক দেশে কোনো একটি বিন্দুর অবস্থান ভেক্টর কিভাবে আমরা প্রকাশ করি সেটা তোমাদের বুঝিয়েছি। তো অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখে নেবে, কারণ ওই ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু এই ভিডিওটার কোনো অর্থ বুঝবে না, ঠিকমতো পরিষ্কার করে বুঝতেই পারবে না। তাই অবশ্যই ওই ভিডিওটা দেখে নাও। তার লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে লিঙ্কে ক্লিক করে আগে ওই ভিডিওটা দেখো, তারপর এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিতে পারো। তো দেখো, সর্বপ্রথম যে টপিকটা সেটা আমরা এখানে এখন আলোচনা করি, দিক কোসাইন। দেখো বন্ধুরা, ত্রিমাত্রিক দেশে অর্থাৎ আমাদের এখানে তিনটে অক্ষ থাকবে। আয়ত অক্ষ বলা হয় এগুলোকে, কারণ এগুলো পরস্পর সমকোণ। এক্স এর সাথে ওয়াই 90 ডিগ্রি কোণ করে আছে, এক্স এর সাথে জেড অক্ষ 90 ডিগ্রি কোণ করে আছে, এবং ওয়াই এর সাথে জেড 90 ডিগ্রি কোণ করে আছে, অর্থাৎ তারা পরস্পর 90 ডিগ্রি কোণে আনত। এখন এটা দেখে মনে হচ্ছে 90 ডিগ্রি না, কিন্তু এটা প্রকৃতপক্ষে এটা 90 ডিগ্রি। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু কল্পনা জগৎ তোমাদের বাড়াতে হবে। আচ্ছা, এখন আমাদের কি আছে, ধরে নাও এইখানে একটি বিন্দু আছে। ধরে নাও কোনো এক মুহূর্তে এই জায়গাটায় একটি বিন্দু আছে পি। এখন এই বিন্দুটার যে অবস্থান ভেক্টর সেটা কি হবে, আমরা তখন কি করব, এটাকে এইভাবে যুক্ত করব। ঠিক আছে, যুক্ত করলাম, এবং এখানে আমরা তীর চিহ্ন দিয়ে ভেক্টর বোঝাবো। তাহলে এটা কি হলো, এটা হলো এই যে পি বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি, এই পি বিন্দুটার অবস্থান ভেক্টর। ঠিক আছে, পি বিন্দুটার অবস্থান ভেক্টর। এখন এই পি বিন্দুর যদি স্থানাঙ্ক এক্স কমা ওয়াই কমা জেড হয়, তাহলে এক্স ওয়াই জেড কি বোঝাবে, এক্স বোঝাবে কি, যদি পি বিন্দু থেকে আমি এক্স অক্ষের উপর যদি কোনো লম্ব টানি, তাহলে সেই মূল বিন্দু ও থেকে সেই এক্স অক্ষকে লম্ব যে বিন্দুতে ছেদ করবে সেই ছেদ বিন্দুর দূরত্ব। একইভাবে ওয়াই হবে, পি বিন্দু থেকে যখন আমরা ওয়াই অক্ষের উপর কোনো যদি লম্ব টানি, তাহলে ওয়াই অক্ষকে ওই লম্বটা যে বিন্দুতে ছেদ করবে মূল বিন্দু থেকে সেই ছেদ বিন্দুর দূরত্ব হবে ওয়াই, এবং একইভাবে জেড অক্ষের ওপর লম্ব টানা হলে লম্বটা জেড অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই ছেদ বিন্দু মূল বিন্দু থেকে দূরত্ব হবে জেড। এবং সেটা কিভাবে দেখাতে হয় সেটা আমি 6 নম্বর ভিডিওতে দেখেছি, সেটা তোমরা দেখে নিতে পারো। তাহলে এই ছবিটা তোমাদের কাছে, আমি এখন যেটা আঁকছি সেটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তাহলে এখন আমি এখান থেকে এই বিন্দুটাকে নিচে ফেলে দেবো এক্স জেড তলে। ঠিক আছে, তাহলে এক্স জেড তলে যদি ফেলে দিই, তাহলে এটা এরকম আসবে। এটাকে একটু বাড়িয়ে দিই আমি। এটা হলো ধরে নাও পি ড্যাশ বিন্দু, যার স্থানাঙ্ক হবে এক্স কমা জেড, কারণ এটা এক্স জেড তলে আছে। এখন এটাকে আমরা যদি যুক্ত করে দিই, তারপর আমরা কি করব, এই পি ড্যাশ বিন্দু থেকে ও জেড এটা সমান্তরাল করে, ও জেড এর সমান্তরাল করে একটা রেখা অঙ্কন করব। ও জেড এর সাথে সমান্তরাল করে যে রেখাটা আমরা এখানে অঙ্কন করলাম, এই রেখাটা এই জায়গাটায় 90 ডিগ্রি কোণ করছে। ঠিক আছে, কারণ এক্স এর সাথে জেড এর মধ্যে মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি হবে। এটা এক্স অক্ষ, এটা জেড অক্ষ, এটা যদি 90 ডিগ্রি হয়, এই জায়গাটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি হবে। তার মানে কি, সমান্তরাল করতে হবে। আচ্ছা, এটা বুঝে গেলাম, এটা 90 ডিগ্রি। এবার আমরা কি করব, এইখান থেকে এটা রেখা অঙ্কন করলাম, এটাকে জড়িয়ে দাও। ঠিক আছে, এটাকে একটু বাড়িয়ে দিতে হবে। আচ্ছা, এখন দেখো বন্ধুরা, এই যে আমি এইভাবে যে লম্বটা অঙ্কন করলাম, এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটা ধরে নাও এ বিন্দু। এবার এই যে এ বিন্দু, এর দিকে যদি আমরা একটা অ্যারো চিহ্ন দিয়ে দিই, তাহলে ও এ, এটা হলো এই যে অবস্থান ভেক্টরটা আছে, সেই অবস্থান ভেক্টরটার একটা উপাংশ ভেক্টর এক্স অক্ষের অভিমুখে থাকছে। তো এই ও থেকে এর যে দূরত্ব সেটাই হবে এখানে এক্স।
সেটাই হবে এখানে এক্স। এখন আমি কি করব, এখন আমি এই দিক কোসাইন বোঝানোর জন্য আমি তোমাদের যেটা বলছি সেটা কি করবে, এই পি আর এ আমাদের যুক্ত করতে হবে, পি আর এ এটাকে যুক্ত করতে হবে। ঠিক আছে, আমরা এটাকে যুক্ত করে দিলাম। এবার তোমাদের কল্পনা জগৎ বাড়াতে হবে, দেখো সেটা কি ব্যাপার, যুক্ত করে দিলাম। এখন বন্ধুরা তোমাদের কাছে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ যে ও এ পি, এই যে ত্রিভুজটা আছে ও এ পি, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। তোমাদের মনে হতে পারে না এটা কই সমকোণী ত্রিভুজ, তো না, হ্যাঁ এটা সমকোণী ত্রিভুজ। এবার এই জায়গাটা তোমাদের কিভাবে ভাবতে হবে, দেখো দেখো এই তলটা হচ্ছে ঘরের একটা দেওয়াল। আমি যদি ঘরটাকে কমপ্লিট করে দিই, দেখো এটা হচ্ছে ঘরের একটা দেওয়াল, এটা একটা আয়তঘন তোমরা দেখতে পাচ্ছ। তো আয়তঘনের এইটা একটা দেওয়াল, আর এই নিচের এই অংশটা যেটা দেখতে পাচ্ছ সেটা কি, একটা মেঝে, তাই না, এই অংশটা একটা মেঝে। তো মেঝের ওপর ধরে নাও তোমার ঘরে একটা মেঝে আছে, মেঝের ওপাশে ডান দিকে যে দেওয়ালটা আছে, সেই দেওয়ালের সাথে মেঝের মধ্যবর্তী যে কোণটা সেটা কত, 90 ডিগ্রি। মেঝের সাথে যে দেওয়ালটা দাঁড়িয়ে আছে ওটা 90 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে আছে। এবার এই দেওয়ালের মধ্যে তুমি যত রেখা অঙ্কন করো বা যত রেখা তুমি কল্পনা করো, সব রেখাই মেঝের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকবে, কারণ তলটাই তো মেঝের তলের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে। দেওয়ালটা মেঝের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে, তাহলে দেওয়ালের উপর যত রেখা থাকবে প্রত্যেকটা রেখা মেঝের সাথে সমকোণে থাকবে। তাহলে এই যে রেখাটা আমরা এপি রেখাটা অঙ্কন করেছি, এই এপি রেখাটা এই দেওয়ালের মধ্যে আছে, আর এই দেওয়ালটা এক্সের তলের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে। তার মানে বলতে পারি যে এই রেখার সাথে এই যে ও এক্স রেখাটা দেখতে পাচ্ছি এর সাথেও 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এই রেখাটা কি, আসলে এই রেখাটা মেঝে এবং এই দেওয়ালের মধ্যবর্তী যে সংযোগ রেখাটা, সেই রেখাটা ভালো করে লক্ষ্য করো। এটা হচ্ছে এক্সের তল অর্থাৎ মেঝে, আর এটা হচ্ছে তার পাশের দেওয়ালটা। তাহলে এখানে যে ও এক্স অক্ষটা আমরা দেখতে পাচ্ছি, সেই অক্ষটা কি, এই অক্ষটা হচ্ছে একটা সংযোগ রেখা। দেখো এই সংযোগ রেখাটা কি করেছে, এই মেঝে আর পেছনের দেওয়াল, আমি একটু বললাম ভুল, এটা হচ্ছে এই দেওয়াল হবে না, পাশে দেওয়াল হবে না, তার পেছনে মেঝের এই পাশে দেওয়াল আছে, পেছনে একটা দেওয়াল আছে, তো পেছনের দেওয়ালের মধ্যবর্তী কোণ। তাহলে এই যে সংযোগ রেখাটা আছে, এই সংযোগ রেখার সাথে এই সংযোগ রেখাটা আসলে কি, মেঝে আর পেছনের দেওয়ালের মধ্যবর্তী সংযোগ রেখাটা। তাহলে এই রেখার সাথেও এই দেওয়ালটা কি হবে, 90 ডিগ্রি কোণ করে থাকবে। তুমি একটু ভেবে দেখো, তুমি ঘরে আছো, ঘরে মেঝেতে তুমি বসে আছো, তো মেঝের সাথে পাশের দেওয়ালটা 90 ডিগ্রি কোণ করে আছে, তাহলে সংযোগ রেখাটাও 90 ডিগ্রি কোণ করে আছে, পেছনের দেওয়ালটাও মেঝের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে, আর তার সংযোগ রেখাটা, এই দুটো তলের মধ্যে যে সংযোগ রেখাটা, সেই সংযোগ রেখাটা আর পাশের দেওয়াল আর মেঝের মধ্যে যে সংযোগ রেখাটা আছে, এই দুটোর মধ্যবর্তী কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে দেওয়ালের পাশের দেওয়ালে যে রেখা আছে সেটা তো মেঝের সাথে 90 ডিগ্রি কোণ করছে, আবার পেছনে যে দেওয়ালটা আছে সেই দেওয়ালের সাথে মেঝে 90 ডিগ্রি কোণ করছে, আবার এই পাশের দেওয়াল আর পেছনের দেওয়াল এদের মধ্যবর্তী কোণটাও 90 ডিগ্রি। তাহলে আমরা বলতেই পারি পাশের দেওয়ালের সংযোগ রেখা আর পেছনের দেওয়ালের মেঝের সাথে যে সংযোগ রেখা তাদের মধ্যবর্তী কোণটাও 90 ডিগ্রি হবে। তো এই হিসাবে পাশের দেওয়ালে যে রেখাটা আছে আর পেছনের দেওয়াল আর মেঝের মধ্যবর্তী যে সংযোগ রেখাটা, সেই সংযোগ রেখার মধ্যে যে কোণটা হবে সেটা 90 ডিগ্রি হবে। এটা তোমরা কিন্তু ফিল করবে, ঠিক আছে, ফিল করার চেষ্টা করবে, অনুভব করার চেষ্টা করবে। তার মানে এই যে কোণটা আমরা দেখতে পাচ্ছি না, ও এ পি, এবার যদি আমরা এখানে পাশে এই জিনিসটাকে একটু সহজ করে যদি এটাকে এঁকে দিই, তাহলে দেখো এরকম হবে। পেনটা একটু পাল্টে নিই। এটা পি, ও, এটা হচ্ছে এ, এই কোণটা কত, 90 ডিগ্রি। এখন এই ওপি ভেক্টরটা যেটা অবস্থান ভেক্টর, এটা এক্স অক্ষের সাথে যে কোণটা করছে সেই কোণটাকে আমি আলফা ধরে নিচ্ছি, এই কোণটাকে আমি আলফা ধরে নিচ্ছি। তার মানে ছবিতে এই কোণটা হচ্ছে আলফা। এই অবস্থান ভেক্টরটা এক্স অক্ষের সাথে আলফা কোণ করেছে। একইভাবে ওয়াই অক্ষের সাথে এটা বিটা কোণ করবে, ধরে নিলাম এটা, আর জেড অক্ষের সাথে এটা
কি কোণ করবে, জেড অক্ষের সাথে এটা গামা কোণ করবে, আমরা ধরে নিলাম। এবার এই যে অবস্থান ভেক্টরটা, এই অবস্থান ভেক্টরটা এক্স অক্ষের সাথে আলফা, ওয়াই অক্ষের সাথে বিটা এবং জেড অক্ষের সাথে যে গামা কোণ করেছে, এই কোণগুলোর যে কোসাইন, এই কোণগুলোর যে কোসাইন হয়, সেই কোসাইনটাকেই আমরা বলে থাকি দিক কোসাইন। কোসাইন মানে কস, তার মানে কস আলফা, কস আলফা, কস বিটা আর কস গামা, এই তিনটে কোণের কোসাইনকেই বলি আমরা ডাইরেকশন কোসাইন বা দিক কোসাইন। এবার এখান থেকে আমরা কি করছি, এই আপাতত প্রথম ক্ষেত্রে আমরা যেটা বার করছি সেটা হচ্ছে এই আলফা কোণের কস বার করছি। তার জন্য আমরা কি করলাম, এই ত্রিভুজটা কমপ্লিট করলাম, ও এ পি, এই যে ত্রিভুজটা এখানে 90 ডিগ্রি, তাহলে এটা কি অতিভুজ হলো, ঠিক আছে। আর এই অতিভুজ অর্থাৎ এই অবস্থান ভেক্টরটাকে আমরা আর ভেক্টর দ্বারা সূচিত করি এবং তার মান কি হবে, তার মান হবে আর ভেক্টরটা হবে আর ভেক্টর। আচ্ছা, আমরা এখন মান বার করছি, কারণ কস মানে আমাদের একটা মান বেরোবে, তাই না। তো আমি এখানে শুধুমাত্র তার মানটাকেও লিখতে পারি, তোমরা এখানে শুধুমাত্র আর ভেক্টরও দেখাতে পারো বা শুধু আর দেখাতে পারো। তাহলে এই ওপি ভেক্টরের মানটা কত, ওপি ভেক্টরের যে মানটা সেটা আসলে আর ভেক্টরের মান, আর সেটা কত আর। আচ্ছা, এই দূরত্বটা কত ওয়ে, এই দূরত্বটা হচ্ছে এক্স, ঠিক আছে, এই দূরত্বটা হচ্ছে এক্স। এখন বন্ধুরা এই আলফা কোণের সাপেক্ষে দেখো, এটা 90 ডিগ্রি যদি হয় তাহলে এটা অতিভুজ, এটা যদি অতিভুজ হয় তাহলে এটা আলফা, তাহলে এই আলফা কোণের সাপেক্ষে, আলফা কোণের বিপরীতে যে বাহুটা হবে সেটা লম্ব হবে। সবসময় কোণের সাপেক্ষে, যে কোণের সাপেক্ষে আমরা কস সাইন ট্যান এগুলো বার করি, সেই কোণের বিপরীত বাহু সবসময় লম্ব হয়। আর তার সংযোগে তার সন্নিহিত যে বাহু আছে তার মধ্যে একটা বাহু অতিভুজ হয় আর একটা বাহু ভূমি হয়। তাহলে এর সংযোগে যে সন্নিহিত দুটো যে বাহু আছে তার মধ্যে এই বাহুটা তো আমরা জানি অতিভুজ, ওপি বাহুটা অতিভুজ, তাহলে এই বাহুটা কি হবে, ও এ বাহুটা কি হবে, ভূমি হবে। তো সুতরাং আমরা এখানে লিখব cos আলফা ইকুয়ালস টু ভূমি অর্থাৎ ও এ বাই অতিভুজ অর্থাৎ ও পি। তাহলে এবার ও এর মান কত এক্স আর অতিভুজের মান কত আর। তাহলে সুতরাং আমরা পেয়ে গেলাম cos আলফা ইকুয়ালস টু এক্স বাই আর। এখন বন্ধুরা এই cos আলফাকে আমরা এন দ্বারা সূচিত করি, এন, অর্থাৎ ডাইরেকশন কোসাইনের মধ্যে অবস্থান ভেক্টরটা কি হয়, অবস্থান ভেক্টরটা এক্স অক্ষের সাথে যে কোণ করে সেই কোণটার যে কোসাইন হয় সেই কোসাইনকে আমরা এল দ্বারা সূচিত করি। তো এল ইকুয়ালস টু কি বেরোলো, এক্স বাই আর। এখন বন্ধুরা আমরা কি করব, এই অক্ষটাকে যদি পাল্টে আমরা ওয়াই অক্ষ করে দিই, এটা যদি এক্স আর এটা যদি জেড করে দিই, তাহলে ছবিটাতে কি কি পাল্টাবে দেখো। আমরা এটাকে একইভাবে একটু ভাববো, হ্যাঁ একইভাবে ভাববো। তাহলে এটাকে আমি করলাম ওয়াই অক্ষ, এক্স অক্ষ, জেড অক্ষ, এটা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ এক্স ওয়াই জেড। এবার যদি ওয়াই অক্ষ হয় তাহলে এই তলটা এক্স ওয়াই তল, তাহলে স্থানাঙ্কটা কি হবে, এক্স কমা ওয়াই হবে। তাহলে পি ড্যাশ বিন্দু থেকে ও এক্স এর সাথে সমান্তরাল করে যে রেখাটা টানবো সেটা ওয়াই অক্ষকে এই বিন্দুতে ছেদ করলো। তাহলে এখন ও থেকে এ পর্যন্ত দূরত্ব কি হবে, ও থেকে এ পর্যন্ত দূরত্ব হবে ওয়াই। আর এই অবস্থান ভেক্টরটা ও ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করেছে, বিটা, জেড অক্ষের সাথে গামা আর এখানে আলফা। তাহলে একইভাবে এই যে ও এ পি ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজটার ক্ষেত্রে এখন এটার নাম আমি একটু পাল্টে দিই, এটা বি করে দিই। যদি এটাকে বি করে দিই তাহলে ছবিটা এরকম হলো। তাহলে এটা হলো ওয়াই, এই কোণটা হচ্ছে বিটা আর এটা হচ্ছে আর। তাহলে বন্ধুরা এই কোণটা একইভাবে 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি লিখব, এখানে আমরা লিখব cos বিটা ইকুয়ালস টু ওয়াই বাই আর। একইভাবে আমরা যদি এটা জেড অক্ষ করে দিই, এটা বোঝার সুবিধার্থে আমরা এগুলো পাল্টাচ্ছি, ঠিক আছে, কিন্তু এমনিতে পাল্টানোর দরকার নেই, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা একবার এক্স রাখলাম, একবার ওয়াই রাখলাম, একবার জেড রাখবো। তো যদি জেড রাখি তাহলে এখানে কি হবে, cos গামা ইকুয়ালস টু জেড বাই আর হবে। আর এই cos বিটাকে আমরা এম দ্বারা সূচিত করি আর cos গামাকে আমরা এন দ্বারা সূচিত করি, অর্থাৎ cos আলফা হলো এল, এটা হবে এম আর cos গামা হবে এল। তাহলে আমরা বন্ধুরা ডাইরেকশন কোসাইন্স কি কি পেলাম, এক্স বাই আর কমা ওয়াই বাই আর কমা জেড বাই আর, এটাকে আমরা কমা আকারে কমা কমা দিয়ে লিখি, এটা হচ্ছে ডাইরেকশন কোসাইন, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা।
ঠিক আছে, তোমাদের কিন্তু কল্পনা জগৎ যদি না বাড়াও এই জিনিসগুলো কিন্তু বুঝতে অসুবিধা সবসময়ই হবে। আচ্ছা, এবার দেখো, তো ডাইরেকশন কোসাইন্সকে আমরা শর্টে ডিসিও বলি, হ্যাঁ, ডিসিএস, ডাইরেকশন কোসাইন্স। তো দিক কোসাইন আমরা কি কি পেলাম? এল ইকুয়ালস টু cos alpha equals to x by r, m equals to cos beta equals to y by r, n equals to cos gamma equals to z by r। আর এক্স ওয়াই জেডটা কি? পি বিন্দুর অবস্থানের যে স্থানাঙ্ক সেটা। এটা যদি 5 6 7 হয় তাহলে এখানে 5 বাই আর, 6 বাই আর, 7 বাই আর এরকম হবে। এখন বন্ধুরা এই প্রত্যেকটা রাশিকে যদি আমরা বর্গ করি তাহলে কি পাবো? এল স্কোয়ার ইকুয়ালস টু কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু পাবো এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার, এম স্কোয়ার ইকুয়ালস টু আমরা পাবো কস স্কোয়ার বিটা ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার, আর এখান থেকে পাবো এন স্কোয়ার ইকুয়ালস টু কস স্কোয়ার গামা ইকুয়ালস টু জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এখন বন্ধুরা এগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা কী পাচ্ছি? দেখো, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। যদি লসাগু করা যায় তাহলে আমরা আর স্কোয়ার পাবো, আর উপরে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবং যারা তোমরা 6 নম্বর ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই জানো এই অবস্থান ভেক্টরটা আছে, সেই অবস্থান ভেক্টরটাকে তোমরা আর দ্বারা সূচিত করি। তো এই আর ভেক্টরের যে মানটা হয় সেটা কি হয় জানো তো? আর ভেক্টরের যেটা মান হয় অর্থাৎ আর, এটা হয় রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মানে যে স্থানাঙ্কগুলো আছে তাদের বর্গের সমষ্টির বর্গমূল, এটা হয় আর। তাহলে বন্ধুরা আর স্কোয়ার কি হবে? আর স্কোয়ার ইকুয়ালস টু হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা আমরা জানি, ঠিক আছে, এটা আমরা জানি, এটা তোমরা পাশে লিখে নেবে। তো আর স্কোয়ারের জায়গায় আমরা যদি মানটা বসিয়ে দিই বা এটার জায়গায় যদি মানটা বসিয়ে দিই, এটার জায়গায় আমি উপরে আর স্কোয়ার লিখতে পারি, নিচে আর স্কোয়ার, তাহলে কেটে গেলে 1 হলো। তাহলে বন্ধুরা আমরা কি পেলাম? আমরা পেলাম যে কোনো একটি ত্রিমাত্রিক দেশে কোনো একটি বিন্দুর যে অবস্থান ভেক্টর, সেই অবস্থান ভেক্টরের যে ডাইরেকশন কোসাইন্সগুলো আছে সেই ডাইরেকশন কোসাইনের বর্গের সমষ্টি কত হলো? 1 হলো। ডাইরেকশন কোসাইন্সের বর্গের সমষ্টি 1 হলো। ডাইরেকশন কোসাইন মানে দিক কোসাইন, তো দিক কোসাইনগুলোর বর্গের সমষ্টি 1। খুব ইম্পর্টেন্ট জিনিস এটা, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু তোমাদের ক্লাস 12-এর ম্যাথেও লাগবে, তো ভালো করে এখানে শিখে নাও, ক্লাস 12টা দেখবে খুব সহজ লাগবে। তো আমরা বুঝে গেলাম ডাইরেকশন কোসাইন কি। এখন বন্ধুরা আমরা বুঝবো দিক অনুপাত। দিক অনুপাত কি দেখো, এটা তোমরা নোট ডাউন করো, ভিডিওটা পজ করে এটা নোট ডাউন করে নাও। হয়ে গেছে? চল এবার আমরা কি দেখবো? আমরা এবার দিক অনুপাত দেখবো। দিক অনুপাত, তো দেখো আমরা ইংরেজিতে বলি ডাইরেকশন রেশিওস, শর্টে আমরা বলি ডাইরেকশন রেশিওস, ঠিক আছে, একটা বেশি হয়। তো দিক অনুপাতটা কি? যখন আমরা যে সকল, আমরা এখানে সংজ্ঞাটা লিখে দিচ্ছি, যে সকল সংখ্যাসমূহ দিক অনুপাত সমূহের সাথে সমানুপাতি তাদেরকে দিক অনুপাত বলে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে, ধরে নাও এ বি সি তিনটে সংখ্যা, এখন এ সংখ্যাটা এল এর সাথে সমানুপাত, বি সংখ্যাটা এম এর সাথে সমানুপাত গঠন করছে, মানে অনুপাত,
এ এর সাথে এন এর যে অনুপাত, বি এর সাথে এম এর যে অনুপাত, আর সি এর সাথে এন এর যে অনুপাত, এটা যদি সমানুপাত গঠন করে তখনই আমরা এবিসি কে বলবো কি দিক অনুপাত। এর অর্থ হচ্ছে এ বাই এল ইকুয়ালস টু বি বাই এম ইকুয়ালস টু সি বাই এন, এটা যদি হয়, এবং যেহেতু এটা হচ্ছে সমানুপাত তাহলে এর একটা মান থাকবে, সেই মানটাকে আমি ধরে নিচ্ছি কি, এটাকে ধরে নিচ্ছি কি, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এ ইকুয়ালস টু কে এল, বি ইকুয়ালস টু কে এম, আর সি ইকুয়ালস টু এন কে। তাহলে এর আবার অর্থ কি, তোমরা নিশ্চয়ই ক্লাস 10-এর ভেদ চ্যাপ্টারটা করেছো। এই ধ্রুবকটা যদি আমি তুলে দিই তাহলে কি হবে, এ সাথে সরল ভেদ হবে এন এর, বি এর সাথে সরল ভেদ হবে এম এর, আর সি এর সাথে সরল ভেদ হবে এন এর। তার মানে হলো এ সংখ্যাটা কস আলফা বা এল এর সাথে কি হচ্ছে, সরল ভেদে থাকছে বা অনুপাতে থাকছে, সরল অনুপাতে থাকছে। বি সংখ্যাটা এম এর সাথে সরল ভেদে থাকছে, সি সংখ্যাটা এল এর সাথে সরল ভেদে থাকছে, এবং এই তিনটে সংখ্যার মধ্যে একটি সাধারণ ধ্রুবক পাওয়া যাচ্ছে, সেটা হলো কে। এটি সাধারণ ধ্রুবক, ঠিক আছে, সাধারণ ধ্রুবক পাওয়া যায়। এটা যে তিনটে ভেদ সম্পর্ক দেখতে পাচ্ছ, তিনটে ভেদ সম্পর্ক মানে এই নয় যে এখান থেকে যে ধ্রুবকটা আসবে এখানে ধ্রুবকটা এখানে ধ্রুবকটা, প্রত্যেকটা ধ্রুবক আলাদা হবে না, আলাদা হবে না, প্রত্যেকটা ধ্রুবক একই হবে, কারণ এদের মধ্যে সাধারণ একটি সম্পর্ক পাওয়া যায়। সাধারণ সম্পর্ক তখনই পাওয়া যায় যখন এই সংখ্যাগুলোর সাথে যখন সমানুপাত গঠন করে, তখনই সাধারণ ধ্রুবক পাওয়া যায়। তো এই হিসাবে আমরা বলতে পারি এ বি সি এই তিনটে সংখ্যা ডাইরেকশন কোসাইনের সাথে সমানুপাত গঠন করে। তো যে সংখ্যাগুলো বা যে সংখ্যাসমূহ ডাইরেকশন কোসাইন্সের সাথে সমানুপাত গঠন করে তাদেরকেই আমরা বলে থাকি দিক অনুপাত। তো এই হিসাবে আমার কাছে যে ভেক্টরটা ছিল, ধরে নাও এই ওপি ভেক্টরটাকে আমরা ভেক্টর রূপে কিভাবে প্রকাশ করি, ওপি ভেক্টরটাকে আমরা ভেক্টর রূপে এইভাবে প্রকাশ করি। তোমরা নিশ্চয়ই জানো, তোমরা 6 নম্বর ভিডিও যারা দেখেছো অবশ্যই এটা বুঝতে পারবে। xi প্লাস yj প্লাস zk, যেখানে i j k কি হলো x অক্ষ বরাবর, i হলো x অক্ষ বরাবর একক ভেক্টর, j হলো y অক্ষ বরাবর একক ভেক্টর, আর k হলো z অক্ষ বরাবর কোন একটি ভেক্টরের একক ভেক্টর। এখন এই এল এর অর্থ কি, এই এল এর অর্থ আমরা একটু আগেই দেখলাম, এল মানে কি x বাই আর, তাহলে x ইকুয়ালস টু কি হলো, x ইকুয়ালস টু এল আর। এবার এল ইকুয়ালস টু, দেখো এখান থেকে তোমরা এল এর মানটা বার করে নিতে পারো, এল ইকুয়ালস টু কি হবে এ বাই কে, এল ইকুয়ালস টু এ বাই কে, তাই না, তাহলে এটা কি হলো এ বাই কে ইন্টু আর। তাহলে এইভাবে x এর জায়গায় আমরা লিখতে পারি এ আর বাই কে, তারপরে আই ক্যাপ। একইভাবে y এর জায়গায় কি লিখবো, বি আর বাই কে জে ক্যাপ, তারপরে এখানে কি লিখবো সি আর বাই কে ক্যাপ, ঠিক আছে। এটাকে তোমরা ক্যাপিটাল কে হিসাবে ধরে নিতে পারো, এটাকে অন্য ধ্রুবকও ধরে নিতে পারো যদি তোমাদের এখানে অসুবিধা হয়। তো এখানে আমরা যদি কমন নিই, আমি উপরে দেখাচ্ছি, এখানে নিচের জায়গা নেই, তাহলে ওপি ভেক্টর অর্থাৎ আর ভেক্টরটা সেটা কি আসবে, যদি আমি এ আর বাই কেটাকে যদি কমন নিই, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হলো এ আই প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, ঠিক আছে। এই হলো তোমাদের কোন একটা ভেক্টরকে আমরা এইভাবেও প্রকাশ করতে পারি, যেখানে এ বি সি কি ওই বিন্দুটার অবস্থান ভেক্টরের দিক অনুপাত। এখানে এবিসি কি হলো, এবিসি হলো দিক অনুপাত সমূহ। আর এল এম এন এটা কি হলো, দিক কোসাইন সমূহ। কারণ একটার বেশি তো, তাই এটাকে আমরা বলছি সমূহ। আশা করছি বিষয়টা তোমরা সম্পূর্ণটাই বুঝতে পেরেছো, ঠিক আছে। তো এখন বন্ধুরা, এখন আমরা কি করব, এখন আমরা দ্বিতীয় যে বিষয়টা সেটা আমরা বুঝবো, অর্থাৎ ত্রিমাত্রিক দেশে
যখন দুখানা ভেক্টরকে আমরা যোগ করি তখন সেটা কিভাবে যোগ করব, দুটো ভেক্টর আছে সেই দুটো ভেক্টরকে আমরা কিভাবে যোগ করব, তাহলে সেটা বোঝাবো। দেখো তাহলে আমি এটা মুছে দিচ্ছি, তোমরা লিখে নাও, ভিডিওটা পজ করো। হ্যাঁ, ত্রিমাত্রিক দেশে দুটি ভেক্টরের যোগ বা আমরা বিয়োগও করতে পারি, অর্থাৎ আমরা ভেক্টর বীজগণিত শিখছি ত্রিমাত্রিক দেশে। তো ধরে নেওয়া যাক তোমার কাছে তিনটে অক্ষ আছে, এক্স ওয়াই জেড, মূল বিন্দু ও, আর এখানে তোমাদের দুটো বিন্দু আছে, একটা ধরে নাও এন আর একটা ধরে নাও এন। এখন এন বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, ও এম হবে, আর এন বিন্দুর অবস্থান ভেক্টর হবে ও এন হবে। এম এর স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি x1 y1 z1, আর এন এর স্থানাঙ্ক ধরে নিচ্ছি x2 y2 z2। তাহলে বন্ধুরা ও এম কে আমরা কিভাবে লিখব, ও এম ভেক্টর এটা কি হবে, একক ভেক্টরের রূপে আমরা কিভাবে লিখব, x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ, ঠিক আছে। আর ও এন ভেক্টরকে আমরা কিভাবে লিখব, x2 i ক্যাপ y2 j ক্যাপ z2 k ক্যাপ। এখন এই দুটো ভেক্টরকে আমরা যোগ কিভাবে করব বা বিয়োগ কিভাবে করব, দেখো ও এম ভেক্টরটার এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যদি আমরা তিনটে উপাংশ ভেক্টর নিয়ে নিই, আর তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ ও এম ভেক্টরটা ও এন ভেক্টর থেকে ছোট, তাহলে যখন আমরা ও এম ভেক্টরটার এক্স অক্ষ বরাবর উপাংশ ভেক্টরটা নেব, সেটা আমি যদি ধরে নিই এই ভেক্টরটা, এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি এম এক্স, এম এক্স, ঠিক আছে, ও এম এক্স এটা ভেক্টরটা। তাহলে বন্ধুরা কি হলো, এই যে ভেক্টরটা আমরা পেলাম ও এম এক্স ভেক্টরটা, এই ভেক্টরটার রূপটাকে আমরা কিভাবে লিখব, x1 i ক্যাপ। এই ভেক্টরটা কি হবে, ও এম এক্স ভেক্টরটা x1 i ক্যাপ। একইভাবে আমরা এই ভেক্টরটা যখন y অক্ষ বরাবর উপাংশ ভেক্টরটা নেব, তখন সেটা এই রকম কিছু একটা আসবে, সেটা আমি নাম দিয়ে দিচ্ছি, ধরে নাও এম ওয়াই, এই বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি এম ওয়াই। তাহলে ভেক্টরটা কি হবে, ও এম ওয়াই ভেক্টরটা, এবং সেটা কি হবে, এই অক্ষ বরাবর একক ভেক্টরটা কি আছে, জে, ঠিক আছে। তাহলে জে, আর এটার মান কত, এটার মান হচ্ছে y1, তাহলে হবে y1 জে ক্যাপ। একইভাবে জেড অক্ষ বরাবর উপাংশ ভেক্টরটা আসবে, এটা নাম দিয়ে দিলাম এম জেড, তাহলে ও এম জেড এই ভেক্টরটা আসবে z1 k ক্যাপ, তাই তো। কারণ এইটার মানটা হচ্ছে আমরা জানি যেটার মান z1, আর এই অক্ষ বরাবর যে একক ভেক্টরটা সেটা কি k ক্যাপ, এইভাবে আসবে, তাই তো। এদিকে আসবে y1 j ক্যাপ। এখন বন্ধুরা একইভাবে যদি আমরা এন ও এন ভেক্টরটা, এই অবস্থান ভেক্টরটার এক্স অক্ষ বরাবর যদি উপাংশটা নিই, তাহলে সেটা কি হবে, সেটা হবে আমরা নাম দিচ্ছি এন এক্স। তাহলে ও এন এক্স, ও এন এক্স কি হবে, ও এন এক্স ভেক্টরটা সেটা কি হবে, x2 i ক্যাপ হবে। আর একইভাবে ও এন ওয়াই এটা কি হবে, y2 j ক্যাপ হবে। আর ও এন জেড এই ভেক্টরটা কি হবে, z2 k ক্যাপ হবে, তাই তো। আমি ছবিতে যদি দেখাই, তাহলে এই ভেক্টরটার মান আমি এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে y2 j ক্যাপ। এই ভেক্টরটার মান হয়ে যাচ্ছে
x2 i ক্যাপ, আর এটা হয়ে গেল এন জেড, আর এই ভেক্টরটার মান হবে z2, মানে ভেক্টরটা হবে z2k, এই ভেক্টরটা হবে y2j, আর ভেক্টরটা হবে x2i। ঠিক আছে, এখন বন্ধুরা আমরা যদি দেখতে পাচ্ছি x অক্ষ বরাবর যে দুটো ভেক্টর আছে সেই দুটো ভেক্টর একই অভিমুখে ক্রিয়াশীল, তাহলে যখন আমরা এই দুটো ভেক্টরকে যোগ করব তখন কি পাবো? তখন আমরা যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে ও এম এক্স ভেক্টরটার সাথে যখন আমরা ও এন এক্স ভেক্টরটা যোগ করব তখন আমরা পাবো x1 i ক্যাপ প্লাস x2 i ক্যাপ। তাহলে x1 আইটাকে যদি কমন নিই তাহলে পাবো x1 প্লাস x2 i ক্যাপ। একইভাবে আমরা y অক্ষ বরাবর যে ভেক্টরগুলো আমরা পাচ্ছি সেগুলোকে যদি আমরা যোগ করি ও এম ওয়াই প্লাস ও এন ওয়াই ভেক্টর ইকুয়ালস টু পাবো y1 প্লাস y2 j ক্যাপ, এবং z অক্ষ বরাবর যেটা পাবো ও এম জেড ভেক্টর প্লাস ও এন জেড ভেক্টর ইকুয়ালস টু z1 প্লাস z2 k ক্যাপ। এখন এই দুটো ভেক্টরের যে লব্ধি ভেক্টর সেটা আমরা এটা পাচ্ছি, এটাকে আমরা ধরে নিই ক্যাপিটাল এক্স আই ক্যাপ, এটাকে আমরা ধরে নিই ক্যাপিটাল ওয়াই জে ক্যাপ, এটাকে আমরা ধরে নিই ক্যাপিটাল জেড কে ক্যাপ, এটা আমরা ধরে নিলাম। এবার আমরা এই যে লব্ধিগুলো পেলাম সেই লব্ধিগুলোকে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো এক্স অক্ষ বরাবর যে ভেক্টরটা পাচ্ছি সেটা ক্যাপিটাল এক্স আই। তাহলে এটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে কিভাবে আঁকবো? তাহলে এই ভেক্টরটা হলো এক্স আই ক্যাপ, এই ভেক্টরটা হলো ওয়াই জে ক্যাপ, আর এই ভেক্টরটা হলো জেড কে ক্যাপ, এটা মূল বিন্দু। তাহলে এই তিনটে উপাংশ ভেক্টরকে যখন একত্রিত করব মানে সংযোজন করব সেই জায়গাটায় আমরা কি করব? আমরা এরকম একটি ভেক্টর পাবো। ঠিক আছে, এটা অন্য কোনো একটা ভেক্টর হবে, ধরে নাও সেটা পি বিন্দু। তাহলে ভেবে নাও তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? এক্স কমা ওয়াই কমা জেড হবে, তাই না? এই অক্ষ বরাবর যে মানটা সেটা ক্যাপিটাল এক্স, ওয়াই অক্ষ বরাবর যে মানটা সেটা ক্যাপিটাল ওয়াই, আর জেড অক্ষ বরাবর যে মানটা পাচ্ছি ভেক্টরে সেটা হচ্ছে ক্যাপিটাল জেড। তাহলে এর অবস্থানটা হবে এক্স ওয়াই জেড। সুতরাং এই দুটো ভেক্টরকে যখন আমরা যোগ করব তখন যোগফল হিসাবে যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটা কি? সেই ভেক্টরটা হচ্ছে ওপি ভেক্টর। ওপি ভেক্টরটা পাচ্ছি, সেই ওপি ভেক্টরটা ইকুয়ালস টু কি হবে? ওপি ভেক্টরটা ইকুয়ালস টু হবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। যেমন একটা ভেক্টরকে আমরা তিনটে উপাংশ ভেক্টরে ভাগ করতে পারি, আলাদা আলাদা করে নিতে পারি, ঠিক সেইভাবে তিনটে উপাংশ ভেক্টরকে একত্রিত করলে আমরা এই ভেক্টরটা পাবো। আবার যখন এই এন এক্স ও এন এক্স ও এন জেড ও এন ওয়াই এই তিনটে ভেক্টরকে যখন একত্রিত করবো তখন ও এন ভেক্টরটা পাবো। ঠিক সেইভাবে এখানে ধরে নেওয়া যাক ও এ ভেক্টর, ওবি ভেক্টর, ওসি ভেক্টর, এই তিনটে ভেক্টরকে যখন আমরা একত্রিত করব তখন ধরে নেওয়া যাক সেটা ওপি ভেক্টর হচ্ছে। তো ওপি ভেক্টরের স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, তাহলে অবস্থান ভেক্টরটা কি হবে? ক্যাপিটাল এক্স আই ক্যাপিটাল ওয়াই জেড ক্যাপিটাল জেড কে। সুতরাং এটা যদি ভেঙে লিখি তাহলে কিভাবে লিখবো? ওপি ভেক্টরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্স মানে কি? এটা x1 প্লাস x2 i ক্যাপ, y মানে হচ্ছে y1 প্লাস y2 j ক্যাপ, আর z মানে z1 প্লাস z2 k ক্যাপ। তাহলে এই হলো দুটো ভেক্টরকে যখন ত্রিমাত্রিক দেশে আমরা যোগ করি তখন আমরা এই রূপটা পাই। আর তাহলে এর মানটা কি হবে? আচ্ছা, মানটা বোঝানোর আগে একটা জিনিস দেখো দুটো বিন্দুর অবস্থান কি ছিল? x1 y1 z1 আর x2 y2 z2, এটা হচ্ছে স্থানাঙ্ক। এবং যখন যোগ করা হচ্ছে তখন কি হচ্ছে? শুধুমাত্র x1 এর সাথে x2 যোগ হয়ে যাচ্ছে, তারপর i ক্যাপ থাকছে, প্লাস y1 এর সাথে y2 যোগ হয়ে যাচ্ছে, j ক্যাপ থাকছে, প্লাস z1 এর সাথে z2 হচ্ছে, প্লাস k ক্যাপ থাকছে। খুব সহজ ব্যাপার, তাই না? এত জটিল করে আমরা তো ব্যাপারটা বুঝে নিলাম, জটিল কিছুই না, তোমরা দেখলে বুঝতে পারবে খুব সহজভাবে। কিন্তু আমরা যখন করব অঙ্কগুলো তখন এত ডিটেলে করব না, আমরা শুধু এই রূপটা মনে রাখবো। যখন যোগ করা হবে তখন এদের যে স্থানাঙ্কগুলো আছে স্থানাঙ্কগুলোকে
করসপন্ডিংলি আমাদের যোগ করতে হবে, ঠিক আছে, অনুরূপে আমাদের যোগ করতে হবে। x1 এর অনুরূপ x2, তাই দুটোকে যোগ করব, y1 এর অনুরূপ y2, তাই এদেরকে যোগ করব, আর z1 এর সাথে অনুরূপ z2, তাই এদেরকে যোগ করব, যোগ করে i j কে গুণ করে প্লাস করে দিলেই আমরা এরকম একটি ভেক্টর পেয়ে যাচ্ছি, অর্থাৎ দুটো ভেক্টরের সমষ্টি পেয়ে যাচ্ছি। যখন বিয়োগ করা হবে তখন অনুরূপে আমাদের বিয়োগ করতে হবে, x1 এর থেকে x2 বাদ দিতে হবে, তারপর i ক্যাপ প্লাস y1 মাঝখানে প্লাস হবে, হ্যাঁ মাঝখানে সবসময় প্লাস হবে, প্লাস y1 মাইনাস y2 j ক্যাপ প্লাস z1 মাইনাস z2 k ক্যাপ, যখন আমরা এটাকে বিয়োগ করব। আচ্ছা, তখন এবার এই ভেক্টরটার মান কত হবে? দেখো ভেক্টরের মান খুব সহজ। আমি যদি বলি আচ্ছা ওএম ভেক্টরটার মান কত, ওএম ভেক্টরটার এই ভেক্টরটার মান কত, তাহলে তুমি বলবে খুব সহজ, তো খুব সহজ। ওএম ভেক্টরটার মান কি হবে? ওএম ভেক্টরটার মান হবে রুট x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার। ওএন ভেক্টরটার মান কত হবে? ওএন ভেক্টরটার মান হবে x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার। তাহলে বলো ওপি ভেক্টরটার মান কত হবে? নিশ্চয়ই তোমরা বলতে পারছো ওপি ভেক্টরটার মান কত হবে। তাহলে এটা তো তোমাদের একটা ফর্মুলা হিসেবে দাঁড়ালো, এটাকে বক্স করে দাও। তাহলে ওপি ভেক্টরের মান হবে, খুব সহজ ব্যাপার, ওপি ভেক্টরটার মান, অর্থাৎ এটাকে আমরা এইভাবে দিতে পারি বা শুধু ওপি লিখতে পারি। ওপি ভেক্টরটার মান হবে রুট x1 প্লাস x2 এর হোল স্কোয়ার, তাই না, এটার হোল স্কোয়ার প্লাস y1 প্লাস y2 হোল স্কোয়ার প্লাস z1 প্লাস z2 এর হোল স্কোয়ার। এটা পুরোটার মধ্যে রুট আছে, ঠিক আছে। দেখো কত সহজ। তাহলে ত্রিমাত্রিক দেশে দুটো ভেক্টরের যোগ বা বিয়োগ আমরা এত সহজে করতে পারি। একটা উদাহরণ নেওয়া যাক, হ্যাঁ পরবর্তীকালে তো আমরা অঙ্ক করবোই, একটা ছোট্ট একটা উদাহরণ তোমাদের আমি এখানে দেখিয়ে দিই। ধরে নেওয়া যাক তোমার কাছে একটা বিন্দু আছে পি, সেটার অবস্থানটা হচ্ছে 2 -1 3, আর একটা বিন্দু দেওয়া আছে কিউ, যার অবস্থান হচ্ছে 3 7 -2। তাহলে বলো আমরা, আর মূল বিন্দুটা হচ্ছে ও, ঠিক আছে। তো সেই হিসাবে আমরা এই দুটো ভেক্টরকে, মানে ওপি ভেক্টরটা কি হবে? ওপি ভেক্টরটা হচ্ছে 2y, তোমরা বলতে পারছো, প্লাস ব্র্যাকেটে -1 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। আর ও কিউ ভেক্টরটা কি? ও কিউ ভেক্টরটা হচ্ছে এখানে 3i ক্যাপ প্লাস 7 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। এইভাবে আমরা দুটো বিন্দুর অবস্থান ভেক্টর বার করলাম, কার সাপেক্ষে? মূল বিন্দু ওর সাপেক্ষে। এখন এই দুটো ভেক্টরকে যোগ করলে আমরা কত পাবো? ঠিক আছে, দুটো ভেক্টরকে যোগ করলে কত পাবো? তাহলে আমরা এখানে ওপি ভেক্টরের সাথে ও কিউ ভেক্টরটাকে যোগ করব। তাহলে লব্ধি হিসাবে ধরে নাও তুমি আর ভেক্টর পাচ্ছ, তো সেই ভেক্টরটাকে আমরা আর দ্বারা সূচিত করছি, তো সেই আর ভেক্টরটা কত হবে? তখন আমরা আই এর যে সহগ সেটা 2, আর এখানে আই এর সহগ 3, এই দুটোকে যোগ করব, প্লাস এখানে আই দেবো, আই ক্যাপ, কারণ দুটো ভেক্টরকে যখন যোগ করা হয় তখন সেটা কি হবে? তখন সেটা সবসময় ভেক্টর থাকে, হ্যাঁ। আর এই দুটো ভেক্টর আমরা ধরে নিলাম এটা সমজাতীয় ভেক্টর, যোগ বা বিয়োগ সবসময় সমজাতীয় ভেক্টরের মধ্যে হয়। আচ্ছা, প্লাস এবার এখানে জে এর সহগ কত? -1, আর এখানে জে এর সহগ 7, তাহলে দুটোকে যোগ করব, তারপর জে ক্যাপ লিখবো, প্লাস এখানে কে এর সহগ হচ্ছে 3, আর এখানে কে এর সহগ হচ্ছে -2, তাহলে 3 প্লাস অফ -2 কে ক্যাপ। তাহলে ক্যালকুলেশন করো, 3 + 2 5, তাহলে 5i, 7 থেকে 1 মাইনাস করলে কি হবে? 6, তাহলে 6 জে ক্যাপ, 3 থেকে 2 মাইনাস করি, কারণ প্লাসে মাইনাসে -2 হয়, তাহলে 3 - 2 মানে 1 হচ্ছে, তাহলে 1টা লেখার দরকার নেই, আমি এখানে শুধুমাত্র লিখবো কে ক্যাপ। তাহলে আমরা দুটো ভেক্টরকে যোগ করলে যে ভেক্টরটা পাবো সে ভেক্টরটা হচ্ছে 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস কে ক্যাপ। খুব সহজেই কিন্তু আমরা বার করতে পারছি। আর এই ভেক্টরটার মান কত হবে? এই ভেক্টরটার মান হবে খুব সহজ, অত্যন্ত সহজ, 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, কে সহগ 1, তাই এখানে 1 স্কোয়ার লিখেছি। আচ্ছা, যোগ করলে কত পাচ্ছি? এটা এত একক হবে, হ্যাঁ একক হবে। তাহলে 25 প্লাস 36 প্লাস 1, তাহলে যোগ করো, এখানে হচ্ছে 25 আর এদিকে 26, তাহলে 26 আর 36 যোগ করলে কত হয়? 62, তাই তো, √62 একক।
তাহলে খুব সহজেই ত্রিমাত্রিক দেশে দুটো ভেক্টরকে আমরা যোগ বা বিয়োগ করতে পারি। ঠিক আছে, দেখো আমরা যোগ করলাম, একইভাবে যদি আমাদের বিয়োগ করতে দিত তাহলে একইভাবে আমরা এখানে মাইনাস করে দিতাম, এই জায়গাগুলোতে মাইনাস করে দিতাম, হয়ে যেত। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর যারা আমার এই চ্যানেলে প্রথমে এসছো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে বেল আইকন আছে সেটাতে ক্লিক করে দিও, আর অল অপশান আসবে, সেই অল অপশানটাতে ক্লিক করে দিও। তাতে কী হবে, আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।